অনেক লম্বা একটা মানে আমরা 16 বছর 15-16 বছর বলতে গেলে 15 বছর পার হয়ে গেছে। এই ফেব্রুয়ারিতে 16 বছর হয়ে যাবে। 16 বছর ধরে কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম এরকম একটি দিন আসবে যেদিন আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। এটা হচ্ছে আমার কথা যে এই বিচারটা হোক, আমি খুব জোর দিয়ে বলছি বিচারটা হোক, এটার জন্য যা যা প্রসেস লাগে সেইভাবে আমাদেরকে কেউ আসুক বলুক, আমরা আগাবো। আর যেটা যেতটুকু জানি তো আমরা তো অলরেডি আমাদের উইটনেস কিংবা জানা যা যা আছে তা দিয়েছি। তারপরেও যদি লাগে অবশ্যই আমরা থাকবো সবাই। আশা করি যে এবার আমরা যে এতদিন যে আমাদেরকে চাপ দিয়ে রাখা হয়েছিল মুখ বন্ধ করে দেওয়ার, ভয় দেখানোর, সব রকমের বাধা থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা বাচ্চা বলে গেছেন যে আমাদের বলার একটা যে দাবি জানানোর কিংবা মন করে কিছু বলার, এটারও কিন্তু একটা বাধা ছিল। আপনারা সবাই জানেন, আমি বলতে চাচ্ছি না কি বাধা ছিল। আমাদেরকে মনিটর করা, আমাদের ফোন ইয়ে করা, তো আমরা মোটামুটি একটা বলতে গেলে একটা বাধার মধ্যেই কিন্তু 16 বছর কাটিয়েছি। তো আমরা এটা করতে পারবো না, তো আমরা ওটা করতে পারবো না, তো এত বাধা করে তো আমরা বলতে পারি না যে আমরা স্বাধীন দেশে বসবাস করি। তো এটা তো হলোই না, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ যখন নিয়ে নেওয়া হয় মানুষের ভিতর থেকে, তখনই কিন্তু এরকম একটা নৈরাজ্য তো সৃষ্টি হয় এবং তখন এরকম একটা বিপ্লব আসে। বিপ্লবের মাধ্যমেই হয় এবং বিপ্লবগুলো সবসময় শুনে ছাত্রদের মাধ্যমে আসে। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাচ্ছি যে আমাদের যে ছাত্র আন্দোলনকারীরা যারা এই কোটা আন্দোলন নিয়ে যুদ্ধ করতে করতে এতগুলো প্রাণ হারিয়ে, তার মাঝে আমাদের একটা শহীদ পরিবারের এক ছেলে দীপ্র গুলি খেলো, খুবই ও আহত। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়, সম্পূর্ণ সুস্থ হয়, সামনে অনেক লম্বা সময় ওর জন্য। এবং আমি প্রতিদিন ফেসবুকে স্ক্রল করলে দেখি হাসপাতালগুলোতে বাচ্চাগুলো চিৎকার করছে, কত রকম করে যে ওদেরকে নির্যাতন করা হয়েছে। অন্যায়গুলো অন্যায় এটা আমার হাজবেন্ডের সাথে হোক, আমাদের অফিসারদের সাথে যেটাই হয়েছে, এবং এই দেশে পর্যায়ক্রমে যা যা হয়ে আসছে এতগুলো বছর, সবগুলোই কিন্তু কোনোটার সাথে কোনো মাপা যায় না, জানেন, কোনোটার সাথে মাপা যায় না। আমি এবার লিটারেলি ফেসবুকে চোখে পানি ঝরিয়েছি বাচ্চাদের এই এক একটা স্লোগান বলেন, ওদের দৃশ্যগুলো দেখে, ওদের যে সাহসগুলো দেখে আমি আই হ্যাটস অফ টু দ্যাম, যে ওরা এত সাহস কোত্থেকে পেল। আমি একবার অনেকদিন আগে আমার একজন খুব প্রিয় মানুষের সাথে বলছিলাম যে কবে যে আসবে একটা সুদিন। আমি শুনেছি যে একটা জাতিকে ধ্বংস করার জন্য আমাদের কোরআন শরীফে তো আছেই লেখা যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। পাখি ঠোঁটে কতটুকুই বা ইট আসে, তাই না? ওটা দিয়ে একটা জাতিকে ধ্বংস করা হয়েছিল। তখন সেই মানুষটা বলছিল, ভাবি আপনি চিন্তা করেন না, এই বাচ্চাগুলো, এই ছাত্রগুলো কিন্তু আমাদের আবাবিল পাখি। আমি কিন্তু সেই থেকে ওদেরকে আবাবিল পাখি বলি। সবার সুস্থতা কামনা করি, সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। অনেক মারা অনেক সাহসের সাথে নিজেদের সন্তানকে সামনে এগিয়ে দিয়েছে। আমরা হৃদয়ঙ্গম করতে পারি এই হারানোটা, এই কষ্টগুলোকে। তো ওই বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই দিনটা এনে দেওয়ার জন্য আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, ওদের দাবির মাঝখানে সবসময় মানে প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশা। তো আশা করি যে আমরা সুষ্ঠু বিচার পাবো এবং বাকি সবগুলো হত্যারই একটা সুষ্ঠু বিচার হবে আশা করি। সরি, আমি অনেক চেষ্টা করে আসছিলাম যে ইমোশনাল হব না, বাট হয়ে গেছি। কারণ বাচ্চাদের বেলায় না আমরা মারা খুব মাই, এটা আমার বাচ্চা হোক কি অন্য বাচ্চা হোক, আমাদের সবার মনে মাঝে একটা মা থাকে। কাজে প্রত্যেকটা বাচ্চার জন্য অত্যন্ত অত্যন্ত অনেক অনেক দোয়া, সুস্থ হয়ে যাক। আর যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য।
এবং এটা প্রচার করার যেন একটা সুষ্ঠুভাবে প্রচার করেন আপনারা, এটা একটা অনুরোধ থাকলো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনি। আমরা আরো শহীদ পরিবার বর্গের থেকে কথা শুনবো। একটা বিষয়, যেহেতু রাকিন আমার মনে হয় খুব ওপেনলি অনেক কিছু বলে ফেলেছে, যার কারণে একটা বিষয় আমার মনে হয় যে এড়ানো যাবে না, এবং এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এবং এই বিষয়টা আপনাদের জানা উচিত। এবং যেহেতু অনেক কিছু বের হয়ে এসছে এখন, যার কারণে এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখেন, একটা আমরা যখন প্রতিবার 25শে ফেব্রুয়ারিতে, আমার মনে হয় অনেকে বলেছে এই কথাটা, 25শে ফেব্রুয়ারিতে যখনই কিনা আমরা কবরস্থানে যাই, কবরস্থানে যখন আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, এবং 15 বছর ধরে তো প্রশ্ন করছেন, হ্যালো, 15 বছর ধরে তো প্রশ্ন করছেন, তখন আপনাদের প্রশ্নের পেছনে, আমি জানি না আপনারা কখনো খেয়াল করেছেন নাকি, সবসময় একটা করে লোক থাকে, এবং সেই লোকটা বলে ওনারা আর কথা বলবেন না, ওনারা আর কথা বলতে চায় না। হ্যাঁ, না না, ওনাদেরকে এত হ্যারাস করছেন কেন? আপনারা কিন্তু আমাদেরকে হ্যারাস করেন না, আপনারা খুব স্বাভাবিক প্রশ্ন করেন, কিন্তু এই মানুষগুলো কিন্তু সবসময় আমাদেরকে বলে এসে যে হ্যারাস করছেন কেন, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি কোনো প্রোগ্রাম করলাম নাকি না, আমরা কোথায় কার সাথে মিশছি, কি ধরনের স্টেটমেন্ট মিডিয়াকে দিচ্ছি, কন্টিনিউয়াস সবসময় কিন্তু এই ধরনের একটা তদারকি আমাদের উপরে থাকে। এবং আন্টি যেটা বললেন, এই জিনিসটা আপনারা বিশেষ করে এই যে আগামী 25শে ফেব্রুয়ারি, আমি জানি না এখন রেজিম চেঞ্জ হওয়াতে তারা একটু থামবে না কিনা, কিন্তু এটা সব সময়। এবং আরো অদ্ভুত ব্যাপার কি জানেন, আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে প্রথম দিকে দে ইউজ টু বি দ্য ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বুঝতাম যে তারা ইন্টেলিজেন্স, এখন তারা সেই সংগঠনের নাম বলে, মানে অ্যাজ ইফ যে একটা ভয় ভীতি দেখানোর জন্য যে আমরা ইন্টেলিজেন্সের থেকে এসেছি, মানে আমরা ভয় যেন পাই আর কি। আগে তো ইন্টেলিজেন্স মানে কি, উই আর নট সাপোজ টু নো দেম, তাই না? আমরা তো বোঝার কথা না যে তারা ইন্টেলিজেন্স, এটারই তো মানে ইন্টেলিজেন্স। এখন তারা এসে ডাইরেক্টলি বলে আমরা ওই সংগঠনের থেকে এসেছি, যেন কিনা আমরা একটু ভয় কোনো কথাবার্তা না বলি আর কি। এটা আগামী 25শে ফেব্রুয়ারিতে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। যাই হোক, আমি আবারও একটু শহীদ পরিবারদের কাছে যাব। আমরা পেছন থেকে কেউ কথা বলতে চেয়েছিল কি? জি, আপনার পরিচয়টা দিয়ে আপনি কাইন্ডলি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার কাজী রবির রহমান। আমার ভাতিজা দীপ্ত রহমান, তার ছবি দেখছেন। ও যখন যায় যুদ্ধে, আমার বড় ভাই 2 ছেলে, আমার ছোট বোনের 2 ছেলে, আমার 2 ছেলে, 6 জনই তার যুদ্ধে গিয়েছে, কয়েকদিন ধরে গিয়েছে। তো আমার ছোট ছেলে ওটা আগে গিয়েছে রেসিডেন্সিয়াল মডেলের ছাত্রদের সঙ্গে, আর এরা 5 ভাই একসঙ্গে গিয়ে এলো। তা আরাফাত ছুটি নিয়েছে, বড় ছেলে আরাফাত ছুটি নিয়েছে হসপিটাল থেকে, আজকে আমি আন্দোলনে থাকবো ওদের সঙ্গে, অন্যদের পৃথক পৃথক ভাই, আজকে একসঙ্গে যাবো। মোটরসাইকেল এসছে গাড়ি না নিয়ে, তা আমি বললাম হেলমেটটা নিয়ে যাও, তাহলে আপনার মাথাটা রক্ষা হবে। তো বলছেন না চাচা, হেলমেট নিয়ে গেলে আবার ভাববে যে ছাত্রলীগের হেলমেট বাহিনী। হেলমেট আমার কাছে দিয়ে রেখে চলে গেল, আমি ওদের বিদায় দিলাম। রাত্রে যখন সে আইসিইউতে নিয়ে গেল, প্রথম আমি গেলাম, তো ডাক্তার বলে দেখো তো কে এসছে দীপ্র। ও তাকিয়ে চোখ বন্ধ করলো। ও চাচা, খুব আস্তে করে বলার পরে আর কিছু বলে না। পরে আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, কথা বলে না। একটু পরে বলল আমি কি বাঁচবো। এই কথা বলার পরে আমি যে তার বাবা নাই, আমি একমাত্র চাচা, আমাকে একটা কথা সে বলেছে আমি কি বাঁচবো একবার। তা আমি আর কোনো কথা বলতে পারিনি, আমার চোখ দিয়ে। এই হচ্ছে ওর তার শেষ উক্তি। এখন তো আজকে এসছে বাসায়, আমি বাবা তুমি যাবা, তার খুব ইচ্ছা, কিন্তু যাওয়ার তো সুযোগ নেই, আসার মতো নাই, খেতে পারে না। গত সন্ধ্যায় এসেছিলাম, ওকে বললাম বাবা তুমি এত কাবু হয়ে গেছো, খাও না কেন? তো বলে চাচা আমি তো খেতে পারি না। কেন? খেলেই বেরিয়ে আসে খাবারটা, ওর ব্যাগটা বাইরে লাগানো, খাবার খেলেই খাবারটা এখানে চলে আসে, ফলে শরীর অ্যাবজর্ব করতে পারে না। তো এই যে ছেলে, তা আমাদের অনেকেই বলেছে, আমাকে বলেছে তুমি চাষা, তুমি বিদায় দিলে এতগুলো ছেলেকে সম্মুখ যুদ্ধে পাঠালে, তো তোমার একটু ভয় করলো না? তা আমরা বললাম যে আমি তো ন্যায়ের পথে আমরা পাঠিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। তো আল্লাহ রক্ষা করেছে আপনাদের সবার দেওয়ায়, হয়তো সে জীবনে বেঁচে যাবে ইনশাল্লাহ, কিন্তু কতটা কমপ্লেক্স
হবে তার বাকি জীবনটা, সেইটা ডাক্তার বলতে পারেননি। ও সে নিজেও খুব ভয় আছে, তা আপনারা দোয়া করবেন। এই একটা কথা। আর একটা কথা বলি, আমার ভাই মারা যাওয়ার অল্পক্ষণ আগে আমার বাবাকে ফোন করেছেন, আব্বাকে, মানে আমার বাসায় থাকতেন আমার আব্বা, যে আব্বা আমাদের মাফ করে দিয়েন, আমার বোধহয় আর আপনাদের সঙ্গে দেখা হবে না, এবং আমারও সবার কিছু মাফ চাবেন, আর দেখা হবে না। এই আব্বা এই বলে ভাই আর কথা বলতে পারেন, পরের ফোনে পাওয়া যায়নি। আর আমি সেই বাবার সন্তান, আমার ভাই। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না। মাগুরা জেলায় আমাদের প্রথম বাড়িটা পড়ানো হয়েছে, পাক আর্মিতে পড়িয়েছে আমার বাবার সার্টিফিকেট নিয়ে তারা এখন বিভিন্ন নেতা মুক্তিযোদ্ধা, তাই পরে আব্বাকে বলেছে, স্যার আপনি যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে আমরা কিভাবে কমান্ডার হই, আপনি একটু হন। উনি হন নাই। কিছুদিন আগেও আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আপনি একদিন এসে দেখা করেন, আপনি এসে দেখা করলেই আপনার বাবা মুক্তিযোদ্ধা হয়ে যাবে। তারপর বলছেন না, এই ঘুষ দিয়ে আমি মুক্তিযোদ্ধা হব না, আমার হওয়া দরকার নেই। এই হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। তো এখন আমরা স্কুলকে দেখি কতজন ভুয়া মুক্তিযোদ্ধা। আর একটা কথা বলি, যে আমাকে মানে 2 মাস 3 মাস আগেও শুনতে হয়েছে যে আপনার কি কি সুযোগ সুবিধা পেলেন। তেমন কেমন? তেমন খালেদা জিয়ার বাড়ি ভেঙে আপনাদের ফ্ল্যাট দিয়েছে না? তা আমি খুব এত টাকা দিয়েছে, এত টাকা পেয়েছে, এত ফ্ল্যাট পেয়েছেন, খালেদা জিয়ার বাড়ি ভাঙাই হয়েছে তো আপনাদের দেওয়ার জন্য। আপনার পান্নে কি বলেন এটা? যেন আমরাই মিথ্যা বলছি। এই যে ট্র্যাজেডি, সংবাদ ভাইদের কাছে রিকোয়েস্ট যে আমাকে এত বছর পরে শুনতে হয় যে আপনার ফ্ল্যাট পেয়েছেন, খালেদা জিয়ার বাড়ি ভেঙে আপনাদের দেওয়া হয়েছে। এই সত্য, এই এই ধরনের মিথ্যা কথা প্রচার হয়ে আছে সমস্ত জনগণের ভিতরে। তা আপনাদের কাছে আমাদের দাবি থাকবে শহীদ পরিবারের পক্ষ থেকে, এই মিথ্যা অপবাদ আমাদের ঘাড়ে যেন না আসে, আর যে আমরা খালেদা জিয়াকে উঠিয়ে দিয়ে ভেঙে সেই বাড়িতে আমরা এখন থাকছি শহীদ পরিবাররা। কাইন্ডলি আপনারা একটু রক্ষা করবেন। এই আর সবার কাছে দোয়া চাই আমার ভাতিজার জন্য। আরো একটা প্রশ্ন করেছে আমাকে কয়েকজন, যে ছেলে আমেরিকাতে পড়তে গিয়েছে, সে তো এখন ছাত্র, সে চাকরি করে, সে কেন এখানে ছাত্র আন্দোলনে এসছে? আমাকে যেহেতু সে আহত হয়েছে, সে বহু প্রশ্ন আমাকে উত্তর দিতে হয়। তা আমি বলেছি, সে তো এসছে ন্যায়ের আন্দোলনে, সে ছাত্র কি ছাত্র না সেটা বড় কথা নয়, সে একটা ন্যায়ের আন্দোলনে এসছে। আর একটা কথা, রাকিরের কথার পাশে আমি আর একটু বলে যাই, আমি রিটার্ন পার্সন একজন, আমি মারা গেলাম। ইন্ডিয়া 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 ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের, অফিসারদের নাম হাঁটতে পারলে আমি থাকতে পারবো না, যে কারণে এখন ছাত্রদের মারা হয়েছে তার রেজিমকে টিকে রাখার জন্য, অন্যায়ভাবে শোষণ করার জন্য স্বৈরশাসক হিসাবে। তখন সে ইন্ডিয়ার রয়ের বুদ্ধি অনুযায়ী তখন সে মেরেছে ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায়, মেরে ফেলা হয়েছে। যে কারণে বাংলাদেশ আর্মি আর মাথা তুলে দাঁড়াতে পারে নাই। বাংলাদেশ আর্মি শক্ত নাই বোধহয় এতদিন সে 15 বছর টিকেছে। যদি বাংলাদেশ আর্মি আমাদের ভাইয়েরা 7 আমাদের অফিসে টিকে থাকতেন, অন্য অফিসার চাকরিচ্যুত না হতেন, ভয় না পেতেন, তাহলে এই রেজিম এত অন্যায় করতে পারতো না। ফ্রম মাই হার্ট আই ফিল দ্যাট। আমি যে ইন্ডিয়ার নাম বললাম, আমি ফেসবুক স্ট্যাটাস দিতাম, আমার মিসেস বলতে, তোমরা তো কালার ফ্যামিলি, আমার সমিতিরা বলেছে তোমরা তো মানা পড়ে যাবা। আমার আত্মীয় বাড়ি টুনিপাড়া, আমার ভাইয়ের বাড়ি, আমার সালে ফোন করে বলছে আপনার আটকে ধরে নিয়ে যাবে, কিন্তু আমি নিজে নিবে ভাই নাই, আমি থাকবো না, কে আছে জীবনে, তুমি ফেসবুক স্ট্যাটাস দিও না। শেষে আমার মিসেস বলেছে তোমার ছেলেদের ধরে নিয়ে যাবে, তুমি তো নেই মারা যাবে, বুড়া হয়ে গেছো, ছেলেদের কি হবে, যা হবে আল্লাহ জানে। এই রিস্ক নিয়ে আমি তো কিছুই করি নাই, তারপর আমরা এত ভয় আবার ঘুরে এসছি আর কি। যাই হোক, সরি আমি একটু হয়ে গেলাম। তা আমি আবারও বলি, এই যে